দর্শক শুভেচ্ছা নিন, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে জনতার কথা। এপ্রিলে ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি এপ্রিলে নির্বাচনের একটি সম্ভাব্য সময় ঘোষণা করেছেন, এপ্রিল মাসের কথা বলেছেন। বিএনপি দাবি করছে ডিসেম্বরে নির্বাচন। ডক্টর ইউনূসের ঈদ উপলক্ষে দেয়া এই ভাষণে তিনি যে ঘোষণা দিয়েছেন তাতে বিএনপি ক্ষুব্ধ হয়েছে। এবং আমি যদি আপনাদেরকে একটা সংবাদপত্র থেকে একটু দেখাই, বিবিসি বাংলার একটি সংবাদ, প্রধান উপদেষ্টার বক্তব্যে বিএনপিতে তীব্র ক্ষোভ, নির্বাচন নিয়ে রাজনৈতিক সংকটের আশঙ্কা। এবং তারা বলছেন যে প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণ বিএনপিকে ক্ষুব্ধ করেছে। পাশাপাশি দলটি মনে করে নির্বাচনকে বিলম্বিত করার সুযোগ তৈরির জন্যই এপ্রিল মাসে নির্বাচনের কথা বলা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় ওই ভাষণে মিস্টার ইউনূস শব্দচয়নে রাজনৈতিক ভব্যতার সীমা অতিক্রম করেছেন এবং একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর দ্বারা প্রভাবিত হয়েছেন এমন অভিযোগ তুলেছে দলটির স্থায়ী কমিটি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিবিসিকে বলেছেন, নির্বাচনের যে সময় প্রধান উপদেষ্টা দিয়েছেন সেটি বাস্তবতার নিরিখেই তাদের কাছে গ্রহণযোগ্য নয়। গণতন্ত্রে উত্তরণ বিলম্বিত হলে সংকট ঘনীভূত হবে। প্রধান উপদেষ্টা ও তার উপদেষ্টা মণ্ডলের নিরপেক্ষ চরিত্র হারিয়েছেন। এপ্রিল কোনোভাবেই নির্বাচন আয়োজনের জন্য যথাযথ সময় নয়। তো এই হচ্ছে প্রধান রাজনৈতিক দল বিএনপির প্রতিক্রিয়া। পাশাপাশি আমরা যদি দেখি যে জামাতে ইসলামী এবং এনসিপি তারা কিন্তু ইতিমধ্যে স্বাগত জানিয়েছে এপ্রিলের এই নির্বাচনকে। দর্শক, আপনারা যারা যোগ দিতে চান, আপনাদের মতামত জানাতে চান, আপনারা আমার সঙ্গে লিঙ্ক দিয়েছি, আপনারা আমার সঙ্গে যুক্ত হতে পারেন। সেই অনুযায়ী আপনাদের মতামত, আমি আপনাদের মতামত তুলে ধরতে চাই। আপনারা আসলে কি ভাবছেন এপ্রিলে যে নির্বাচন, সেই নির্বাচনের পক্ষে আপনারা কতটুকু, ডিসেম্বরের নির্বাচনের পক্ষে আপনারা কতটুকু, নাকি সংস্কার এবং বিচার পরবর্তী নির্বাচন, এই বিষয়টি নিয়ে আমরা আসলে আপনাদের মতামত তুলে ধরতে চাই। আপনারা যারা যোগ দেবেন দয়া করে খুব সংক্ষেপে আপনাদের মতামতটা যদি দেন, আমার মনে হয় যে এটা এক ধরনের একটা র্যান্ডম স্যাম্পলিং, একটা জরিপের মতো একটা ফলাফল নিশ্চয়ই বেরিয়ে আসবে, যারা নীতি নির্ধারকদেরকে সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করবে। এবং পাশাপাশি আমি আপনাদেরকে একটি বিষয় দেখাতে চাই। আমি কিছুক্ষণ আগে, প্রায় আধা ঘন্টা 45 মিনিট আগে একটি জরিপ দিয়েছিলাম আমার ইউটিউবে। যে এই জরিপে আমরা যদি একটু দেখি, আমরা জানতে চেয়েছিলাম যে ডক্টর ইউনূস ঘোষণা দিয়েছেন এপ্রিলে নির্বাচন, আপনি কি মনে করেন? এপ্রিলে নির্বাচন বলেছেন 10%, ডিসেম্বরে নির্বাচন বলেছেন 4%, এবং সংস্কার ও বিচার শেষে নির্বাচন বলেছেন 86%। গত 1 ঘন্টা আগে দেয়া পোস্টে ইতিমধ্যে প্রায় 10,000 মানুষ তাদের মতামত দিয়েছেন। তো পরিস্থিতি খুবই জটিল বলাই চলে। ইতিমধ্যে অনেকে আমার সঙ্গে যোগ দিয়েছেন। দয়া করে আপনারা যারা যোগ দিচ্ছেন, আপনাদের সাউন্ডটা মিউট করে রাখবেন। আপনারা যখন কথা বলবেন তখন আনমিউট করবেন। এটা আপনাদের কাছে আমার অনুরোধ। আমাদের সঙ্গে যোগ দিচ্ছে, আমি কয়েকজনকে সংযুক্ত করি। দর্শক, আমার সঙ্গে অনেকেই যোগ দিয়েছেন। যত সংক্ষেপে আমরা আপনাদের মতামত পাই তত ভালো। এবং দয়া করে ক্যামেরা ওপেন করে আপনারা কথা বলবেন। আমি চাই যে আপনারা ক্যামেরা ওপেন করে কথা বলাটাই আমরা চাই, কারণ এখন আর সেই জুজুর ভয় নাই। কেউ আপনাদেরকে নিয়ন্ত্রণ করবে, ভয় লাগাবে, সেই দিন আর নাই এখন। তো আমরা চাই যে আপনারা সরাসরি আপনাদের মতামতটা দেন। প্রথমে আমরা চলে যাই জনাব নূর আমিন। নূর আমিন, আপনার কাছে এপ্রিলের নির্বাচন আপনি কি মনে করেন, কিভাবে দেখতে চান? ভাই আনমিউট করে নেন। শুনতে পাচ্ছেন আপনি? শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম একটা আপনার আনটপিক একটা কথা বলি, সবাই যাতে বোঝা সুবিধা হয়। আমরা যারা আওয়ামী লীগ বিরোধী, ইন্ডিয়ান বিরোধী, এখন থেকেই সব সময় আমাদের জীবনে একটা নিয়ম করে ফেলি, বয়কট ইন্ডিয়ান প্রোডাক্ট। ওকে, নাও আমি লেটস গো টু ইউর টপিক। আমাদের উচিত হইল সংস্কার আগে, সে যত সময় লাগুক,
ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2026, 2027। আপনি খেয়াল করবেন ডক্টর ইউনূস যখন তার ঈদের জামাতের শেষে মানুষের সাথে হাত মিলাতেছিলেন, মোস্ট অফ পিপল সে স্যার 5 ইয়ার্স, স্যার 5 ইয়ার্স। ওইসব সাধারণ মানুষদেরকে কিন্তু শিখিয়ে দেয় নাই, এটা বোঝার চেষ্টা করেন। তার অর্থ হইল এই যে আওয়ামী লীগ চলে গেছে, বিএনপির একার পক্ষে সম্ভব না এই দানব প্লাস ইন্ডিয়াকে ট্যাকেল করা। কেন সম্ভব না? সেটা হইল আপনার বিএনপির ভিতরেই প্রায় 40% লোক ইন্ডিয়ানের দালাল বলতে পারেন, ভালো ভাষায় বলতে বলতে গেলে এজেন্ট আছে ওইখানে। আপনার কয়েকজনের নামও বলতে পারি, কিন্তু তিক্ততা না বাড়িয়ে, আমি যদি একজন বিএনপির ছোট্টখাট্ট ভালোবাসি, আমি নট বিএনপি করি, আমি পলিটিশিয়ান না, আমি সাধারণ দর্শক। সেই ক্ষেত্রে আমি কারোর নাম না বলি বলি যে বিএনপির ভিতরে অনেকেই এজেন্ট আছে যারা নাকি ইন্ডিয়ার এজেন্ট। এই ইন্ডিয়ার এজেন্ট তারা মানুষের পালস বুঝতে চাইতেছে না, তারা চাইতেছে যে তাড়াতাড়ি নির্বাচন, তাড়াতাড়ি ক্ষমতা, তাড়াতাড়ি নির্বাচন, তাড়াতাড়ি ক্ষমতা। সংক্ষেপে যদি বলতে চাই সেটা হইলো যে আগে সংস্কার, পরে নির্বাচন। সেক্ষেত্রে বেস্ট টাইম যদি বলেন সেটা হইলো 2027 ফেব্রুয়ারি, ইজ মাই অপিনিয়ন, 2027। ধন্যবাদ, ধন্যবাদ জনাব নুর আমিন আপনার মূল্যবান মতামতের জন্য। ধন্যবাদ আপনাকে চান্স দেওয়ার জন্য। জি, সোহেল আলম, আপনার কাছ থেকে শুনি, এপ্রিলের নির্বাচন আপনি কি মনে করেন, কিভাবে দেখছেন? আসসালামু আলাইকুম। কনক ভাই, আমাকে কি শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি, আসলে আপনি যেই কথাটা বলছেন, তো বিএনপি বলতেছে যে ডিসেম্বর হলে ভালো, তার আগে কেন নয়, তাদের স্লোগান হচ্ছে এটা। আপনি যদি দেখেন যে যদি যে কোনো জরিপ, আমি আপনার জরিপও দেখেছি এবং এনটিভি একটা জরিপ দিয়েছে, ওখানেও দেখেছি 80% লোক, 80%-এর উপর জনগণ এই বিষয়ে খুশি যে এপ্রিলে যে উনি যে নির্বাচন ডেটটা ঘোষণা করেছেন। বিভিন্ন পেজে এইরকম অনলাইন ভোটিং চলতেছে। তো সব জায়গায় যদি আপনি দেখেন 80%-এর উপরে জনগণ খুশি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে, বিএনপি কি তাহলে এগুলি দেখে না, নাকি গায়ের জোরেই বলে যে জনগণ গায়ের জোরে নিজেদের ওপিনিয়নটা সবার উপরে চাপিয়ে দিতে চায় যে জনগণ হতাশ? আসলে তো জনগণ হতাশ না, বাংলাদেশে হতাশ না, হতাশ হচ্ছে, আমি বলবো যে বিএনপিও না, বিএনপির কতিপয় কতিপয় লোক হতাশ। বিএনপি সম্পূর্ণ বিএনপি হতাশ না, কতিপয় লোক হতাশ। তা আমি আশা করব যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার এই পেজগুলো দেখবেন, এই জনমত গুলা দেখবেন, এবং জনগণের ইচ্ছার উপর উনি কি বলে যে ওনার পজিশন বজায় রাখবেন, বা উনি মাঝখানে যেমন বলেছিলেন যে উনি চলে যাবেন। আসলে জনগণ তো ওনাকে চায়। কতিপয় এজেন্ট, জি, আপনার আপনার নেটের সমস্যা হচ্ছে নাকি? জি, জনাব সোহেল আলম, আপনাকে ধন্যবাদ, আপনাকে ধন্যবাদ। আপনার নেটে কিছু প্রবলেম হচ্ছে। জনাব রোমেল, আপনার কথা শুনি। জি, কনক সালাম ভাই, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম ভাই, বলেন। ডক্টর ইউনূস শিক্ষিত মানুষ, ভদ্রলোক, আত্মসম্মান আছে। আমি মনে করি এই অন্য দলের চাপাচাপিতেই উনি বলেছেন যে এপ্রিলে নির্বাচন, যে কেওয়াসটা সৃষ্টি করতেছে বিভিন্ন দিক দিয়ে। বাংলাদেশে গণতন্ত্র কোনো কালেই ছিল না। বাংলাদেশের সংবিধান, আই ডোন্ট নো হোয়াট ইজ রিটন ওভার দেয়ার, বাট এটা কখনো সাধারণ মানুষের বান্ধব না। তো যতদিন সবাই একই কথা বলতেছে, যতদিন না রিফরমেশন হয়, যতদিন না পরিবর্তন হয়, এবং স্পেশালি বিচারগুলো যতদিন না হয়, নির্বাচন নিয়ে আমাদের চিন্তা করার দরকার নাই। যারা আমরা কাজ করে খাওয়া মানুষ, ওই আওয়ামী লীগ আসলেও আমরা কাজ করে খাবো, বিএনপি আসলেও কাজ করে খাইতে হবে, জামাত আসলেও কাজ করে খাইতে হবে। আর যারা আমরা এলাকার যারা আছে, এলাকার পাতি নেতা, টেন্ডারবাজি, ধরেন টেম্পো স্ট্যান্ড, তাদের জন্য হচ্ছে নির্বাচন দরকার, কারণ তাদের তো কিছু একটা করে খাইতে হবে। বাংলাদেশের মেজরিটি অফ দ্য মানুষ হচ্ছে কাজ করে খাওয়া মানুষ। তো যে গভর্নমেন্টই আসুক, তারা তাদের ন্যায্য অধিকারটা, কিন্তু বাংলাদেশের কনস্টিটিউশন বা বাংলাদেশ যে প্র্যাকটিসে চলে আসতেছে, কখনো মানুষের মৌলিক অধিকার বা সিস্টেম যেটা বলেন, এগুলো নিয়ে কখনো কোনো গভর্নমেন্টই কনসেন্ট্রেট করে নাই। আর গত 17 বছরের জঞ্জাল, এটা সরাতে তো টাইম লাগে। আর এখন একটা কথা যেটা আসতেছে, 24 অগস্টে যে শহীদরা, অনেকে এই বৈষম্য বিরোধী ছাত্র যারা আছে, তারা বিভিন্ন ধরনের করাপশন বা চাঁদাবাজিতে তারা জড়িত। তাদের বয়স কত, ধরেন 25, 26, 27, 28, 17 বছর আগে তার বয়স ছিল 10, 11, 12। তো
তো সে ওই 12 বছর থেকে দেখে আসতেছে যে এইটাই নিয়ম, এইটাই সিস্টেম, যে আমাদের যে মোরাল অধপতনটা হয়েছে, তো এইগুলো ক্লিন করতে হতে ইট উইল টেক টাইম। তো আমাদের যেটা দরকার, টু গিভ হিম টাইম। এখানে হচ্ছে গিয়ে ধরেন আজকে যদি XYZ গভর্নমেন্ট আসলো, কনক সারক ভাই আপনি ওইখানে আছেন, আপনি আপনার কাজ করে যাবেন, আপনি আপনার রুজি উপার্জন করবেন। এখানে বাংলাদেশে গণতন্ত্র কোনো কালেই ছিল না গত 54 বছর। আপনি ধন্যবাদ। ধরেন 5ই আগস্টের আগ পর্যন্ত এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, যারা অগ্রভাগে ছিলেন, তাদেরকে আমরা আজীবন আমাদেরকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করতে হবে। বাট পরবর্তী তাদের যে কার্যক্রম সেগুলো তো আমরা সমর্থন করি না। আমরা নিশ্চয়ই সেগুলোর প্রতিবিধান চাই, প্রপারলি চাই। এবং এই ছেলেগুলোর বয়স অনুযায়ী ধরেন তাদেরকে আসলে কোনো রাজনৈতিক দলই গাইড করে নাই, কিন্তু প্রপার গাইডেন্স তারা পায় নাই। তারা দেশি এবং বিদেশি গোয়েন্দা সংস্থার খপ্পরে যে পড়ছিল, এটা তো এখন আমাদের কাছে স্পষ্ট পড়ছে, ভবিষ্যতে সামনে আরো পড়বে। কারণ আমাদের তিনোটা দেশ হচ্ছে, আমাদের দেশটা একটা দেশ দ্বারা তিনোদিকে হচ্ছে ঘেরা। তো প্রথমে যে ভাইটা বললেন যে আমাদের নিজেদের, আমরা যারা মাঝবয়সী আছি, আমাদের ওই মেন্টালিটিতে যেতে হবে, বয়কট সো এন্ড সো, না হলে হচ্ছে আমরা সার্ভাইভ করতে পারবো না। যে গভর্নমেন্টই আসবে ওই দেখা যাবে দেশ বিক্রি করে দিচ্ছে। জি জি, ধন্যবাদ জমাল আপনার মূল্যবান মতামতের জন্য। আলাউদ্দিন সাহেব আপনার কথা শুনে বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। আছি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। জি, আমার আসলে আমি একটা অন্য আপনার এই অনুষ্ঠানের যে টপিক দিয়েছেন, টপিক অনুসারে বলতেছি। আপনারা যেহেতু সাংবাদিকতা করেন এবং অনুসন্ধানী অনেক রিপোর্টও করেন আপনারা, আমার জানে কেন মনে হচ্ছে বিএনপিকে ব্ল্যাকমেলিং করতেছে ভারত। আজকে বিএনপি যে নির্বাচনের জন্য যে এত পাগল, এত বড় একটা হত্যাযজ্ঞ চালিয়ে যে দলটা এই দেশ থেকে বিতাড়িত হইল, ওই মানুষগুলাকে আবার তারা পুনর্বাসন করতে চায়, তাদের সহযোগিতা করে তাদেরকে ভারতে পৌঁছে দেওয়া হয়। আমার মনে হচ্ছে বিএনপির আজকের এই অবস্থার জন্য আমার মনে হচ্ছে যে বিএনপির যে নেতাগুলা গুম হয়ে আছে, ওই লোকগুলা ভারতে আছে, ভারতের কবজায় আছে, এবং ভারতেই তাদেরকে ওই লোকগুলাকে আটক রেখে ওই কবজা করে তাদেরকে কথা শুনতে বাধ্য করতেছে। এখন আপনি যেহেতু সাংবাদিকতা করেন, আপনারা এই বিষয়টা নিয়ে একটু অনুসন্ধান করে দেখেন। জি জি, ধন্যবাদ আলাউদ্দিন সাহেব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব, আমি আরো কয়েকজনকে একটু সংযুক্ত করে নিই, অনেকেই যোগ দিচ্ছেন আমাদের সাথে। আমরা যদি কথা বলি, জনাব মিনহাজ আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, ভালো আছেন ভাইয়া? অনেকদিন পর আসলাম। আচ্ছা, যাই হোক, আমরা নির্বাচনের কথা বলছি। এখন যদি ধরেন আন্দোলনটা যদি সাকসেস না হতো, 5 আগস্ট যদি হাসিনা পতন না হতো, তাহলে আমরা নির্বাচন দেখতে হতো কবে? 2029-এ, রাইট? জি। এখন তো আমরা যেভাবে দেখতেছি যে বিএনপি এপ্রিলে নির্বাচন হচ্ছে নাকশ, সেটা ডিসেম্বর হোক, এপ্রিল হোক, বা 2027 হোক, এখনো কি ওরা কি এখনো এই যে এতগুলো মানুষ হত্যা হলো, পিলখানার থেকে শুরু হয়ে যতগুলো 2024 পর্যন্ত যতগুলো ইয়া হয়েছে, কেউ কি এখনো বিচারের কথা বলছে? এখন যদি বিএনপির বিরুদ্ধে যে কেউ বলে, সেই হাসিনা স্টাইলেই তাদেরকেই, মানে যেরকম হাসিনা ভয় দেখাতো, অ্যাটাক করতো, বিএনপিও সেম। আজকে দেখেন রিসেন্টলি ইলিয়াস ভাই, তারপরে পিনাকিদা, সালাউদ্দিন আহমেদকে নিয়ে ভিডিও বানিয়েছে। তো আপনি যদি বানান, আপনাকেও তো করবে। ওদেরকে রামতে লাঠি পেটা করতেছে, মানে ছবির ইয়াতে ব্যানারে ওদেরকে জুতা পেটা করতেছে বা ছবি নিক্ষেপ করতে। ওর আর খুনের মধ্যে তো দেখছেন, জানেনই তো, 1 সেঞ্চুরি পূর্ণ করছে। এখন যদি আমরা তো বিএনপির কাছে অনেক আশা করে রেখেছিলাম, কিন্তু বিএনপি সেটা না করে হাসিনার থেকেও খারাপ শুরু করে দিছে। ওরা এখনো ক্ষমতায় আসে না। এখন কি আমরা কি এক স্বৈরাচারকে হটাই আরেক স্বৈরাচারকে আনার জন্য এত মানুষ জীবন দিয়েছে? আপনার এপ্রিলে হোক বা 29 হোক, জীবনে যদি তারা নিজেরা যদি ঠিক না হয়, তাহলে কখনোই হবে না। আর ফার্স্ট প্রায়োরিটি হইতে হবে যে নিহত শহীদদের বিচার, সেটা 2009 থেকে শুরু করে 24 পর্যন্ত যতগুলো হত্যাকাণ্ড, গুম খুন হয়েছে, তার বিচার, দেন সংস্কার, দেন নির্বাচন। কিন্তু সংস্কার আর বিচার ছাড়া নির্বাচন না দিলে
নির্বাচন দিলে কখনো সুফল বয়ে আনবে না। ধন্যবাদ মিনা সাহেব, আপনাকে ধন্যবাদ আপনার মতামতের জন্য। আমরা কথা বলি জনাব রাব্বির হোসেন। আসসালামু আলাইকুম কনক ভাই সহ যারা শুনছেন সকলকে আমার পক্ষ থেকে সালাম এবং শুভেচ্ছা। পবিত্র ঈদুল আজহার ঈদ মোবারক। কনক ভাই যে কথাটা নিয়ে আসছেন যে এপ্রিলে নির্বাচনের ব্যাপারে, আমার মতামত হচ্ছে, দেখেন ডক্টর ইউনূস সাহেব কিন্তু নিজে ক্ষমতায় আসেননি। উনি একজন খুবই গুণী ব্যক্তি এবং ভদ্র মানুষ। দেশের প্রয়োজনে দেশের মানুষ ওনাকে আজ এখানে নিয়ে আসছেন। উনি তখন প্যারিসে ছিলেন, এগুলো সকলে জানেন। দ্যাট মিনস ওনার উপরে জাতি কিছু দায়িত্ব অর্পণ করেছে, তার ভিতর যেটা হচ্ছে প্রায়োরিটি যে রিফর্ম অ্যান্ড ইলেকশন, সাথে হচ্ছে একটা দৃশ্যমান বিচার, যেটা লাস্ট গভর্নমেন্টের যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটির যে বিচার, যে অপরাধগুলো হয়েছে, একটা দৃশ্যমান বিচার জাতি আশা করে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে আমাদের যতটুকু সময় প্রয়োজন এই সময়টুকু দিতে হবে। কিন্তু উনি সবসময় দেখেন এক কথার মানুষ, উনি সবসময় প্রথম থেকে বলে আসছেন যে আগামী জুনের ভিতর উনি দিবেন। সেক্ষেত্রে রাজনীতিবিদ যারা ছিলেন, যেসব দলগুলো আছেন, অবশ্যই ওনারা দেশ পরিচালনা করবে। রাজনীতিবিদরা এন্ড অফ দ্য ডে তে ওনারা দেশ পরিচালনা করবে, রাষ্ট্র পরিচালনা করবে। কিন্তু রাব্বির হোসেন, আপনি কি গত 10 মাসের ডক্টর ইউনূস সরকারের যে কার্যক্রম, তার যে উপদেষ্টাদের কার্যক্রম, এইটাকে আপনি খুব বেশি সন্তুষ্ট মনে করেন? কিভাবে আপনি দেখেন, আমার দৃষ্টিকোণে যদি আমরা একটু অ্যানালাইসিস করি যে উনি কোন প্রেক্ষাপটে উনি দেশে দায়িত্বভার গ্রহণ করেছেন, এটা আমাদের একটু প্রেক্ষাপট দেখতে হবে। তখন দেশের ফাইন্যান্সিয়াল অবস্থা কি ছিল, আমাদের রিজার্ভের অবস্থা কি ছিল, আমাদের ল অ্যান্ড ইনফোর্স যে এজেন্সিটা ছিল, এই এজেন্সি কি তখন ফাংশন করতে ছিল কিনা, আমাদের প্রত্যেকটা দেশের যে ইনস্টিটিউট গুলো যখন ভেঙে পড়ছে, এরকম একটা অবস্থায় উনি দায়িত্ব গ্রহণ করেছেন। আমি মনে করি যে ডক্টর ইউনূস সাহেব ছাড়া এখানে অন্য যে কোনো ব্যক্তি যদি আসতেন, 3 মাসও এই গভর্নমেন্ট টিকতে পারতো না। একটা পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে অবশ্যই এই গভর্নমেন্টকে চলে যেতে হতো। সেক্ষেত্রে যেহেতু ডক্টর ইউনূসের একটা স্ট্রং মানে রিলেশনশিপ আছে যে বহির্বিশ্বের সঙ্গে, এবং একটা পৃথিবীর সব জায়গায় একটা ওয়েল নন উনি একটা ফেস, সকলকে অলরেডি আমরা বাংলাদেশের মানুষ ওনাকে সম্মান করি বা না করি, কিন্তু বিশ্বের সমস্ত মানুষ ওনাকে, ম্যাক্সিমাম মানুষ ওনাকে সম্মান করেন। জি রাব্বির ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার মূল বিষয়টা আমি বুঝতে পেরেছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যোগ দেওয়ার জন্য। আমাদের সঙ্গে অনেক দর্শক আছেন। দর্শক একটু সংক্ষেপে যদি আপনাদের মতামত দেন আমাদের জন্য ভালো হয়, সবার জন্য। জনাব মাহবুব, আপনার কথা শুনি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। কনক সারোয়ার ভাই, আমার প্রশ্নটা আপনার কাছে। আপনি তো প্রায় অনেকগুলো নির্বাচনী পর্যবেক্ষণ করেছেন, ঠিক না? তো এপ্রিল মাসে নির্বাচন, সেটা রমজানের নির্বাচনের প্রচারণা আপনার কাছে কতটুকু গ্রহণযোগ্য? আমি আসলে আপনাদের মতামতটা নিতে চাই, আমার কোনো মতামত থাকে না। আমার আরেকটা প্রশ্ন ছিল যে এই নির্বাচনটা এপ্রিল মাসে দেওয়ার লক্ষ্য কি এইটা যে রমজান মাস জুড়ে আবার একরকম মুসলিম দাঙ্গা শুরু হয়ে যাওয়া, মানে মানুষের মধ্যে বিভাজন তৈরি করা, কোনটা? এটা আমার কাছে কেন মনে হচ্ছে বিভাজন? বা কারণ বাংলাদেশ আপনি জানেন যে বাংলাদেশ একটা সেনসিটিভ, ধর্ম নিয়ে একটা সেনসিটিভ জায়গা, ওটা ধর্ম নিয়ে একটা সেনসিটিভ জায়গা, এবং রমজান মাস একটা সেনসিটিভ মাস। ওই মাসের মধ্যে কি রকম প্রচারণা চলবে, কি রকম হবে আপনি ভালো করেই বুঝেন। তাহলে বাংলাদেশকে কি ইচ্ছাকৃত ভাবে সংঘাতের দিকে ঠেলে দিয়ে দেওয়া হচ্ছে না? তো আপনি নির্বাচন কবে চান? আপনি অবভিয়াসলি জামাত বা যে জায়গায় বড় দল বিএনপি এবং জামাতের ইচ্ছা ছিল রমজানের আগে ইলেকশনটা কমপ্লিট করা, সেই জায়গায় বাংলাদেশকে আরেকটি যুদ্ধক্ষেত্রে ঠেলে দেওয়া হচ্ছে কিনা ইচ্ছাকৃত ভাবে? জি, আপনাকে ধন্যবাদ জনাব মাহবুব আপনার মতামতের জন্য। আমরা আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জিসান। আপনার মতামত শুনি। আসসালামু আলাইকুম কনক ভাই, শোনা যাচ্ছে? শোনা যাচ্ছে ভাই, বলেন। জি, আমি বলতে চাই যে নির্বাচন এপ্রিলে যে ইউনূস সরকার ঘোষণা করছে, এটার সাথে আমার কোনো দ্বিমত নাই। এটা আমার 100% মত আছে। এবং কি আমি আরেকটু কথা বলতে চাই, কারণ আমি একটা সময় বিএনপি রাজনীতির সাথে জড়িত ছিলাম, এটা অনেক আগের কথা। তো বিএনপির বর্তমান যেই কর্মকাণ্ড দেখতেছি, মানে একটা সংস্কারের ব্যাপারে বা বিচারের ব্যাপারে, এটা যদি বিএনপি আরেকটু সময় নিয়ে করতো তাহলে মনে হয় ভালো হইতো। এই ব্যাপারগুলো এত অবজেকশন না দিয়া ইউনূস সরকারের আরেকটু কাজ করার সুযোগ দিলে আমার কাছে ব্যক্তিগতভাবে ভালো হইতো। এই কারণে অনেকেই আছে দেখলাম এলাকার ভিতরে
যারা বিএনপি করতো আগে এগো মনে বিএনপির প্রতি একটা ঘৃণা সৃষ্টি হয়ে গেছে। আমরা চাই যে এই ব্যাপারটা বিএনপি বুঝুক, মানুষের পালসটা বুঝুক। আর একটা ব্যাপার আমি একটু বলতে চাই কনক ভাই, সেটা হলো ইশাক ভাই তো ঢাকার সাদেক হোসেন খোকার পরে সবচাইতে জনপ্রিয় একজন ব্যক্তি ছিল। মনে হইতেছে উদ্দেশ্য প্রণোদিত ভাবে বিএনপির কেউ কেউ কোনো রাজনীতিবিদ ইশাক ভাইরে একটা মানে ভিলেনে পরিণত করতেছে এই যে সিটির নির্বাচন বা এই ব্যাপারটা নিয়ে। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি, কারণ নাহলে ইশাক ভাইয়ের মতো লোক যে জাতীয় একজন হিরো, ঠিক আছে, আমি বিশেষ করে ভাবতাম যে জাতীয় হিরো ঢাকার ভিতরে, কিন্তু ওনার যে বর্তমানে কথাবার্তাগুলা এগুলা আমার কাছে খুবই দুঃখজনক এবং কি জাতি এই ব্যাপারটা খুবই হতাশ। আর ঢাকাবাসীর কথা কি বলুম, ঢাকাবাসী তো অবশ্যই বুঝবে, কারণ সে যদি নির্বাচিত হইতে হয় অবশ্যই ঢাকাবাসীর ভোটে নির্বাচিত হবে। কিন্তু ঢাকাবাসীর এইসব ব্যাপারে এই হাস্যরস না দিয়া উনি যদি সঠিক একটা সিদ্ধান্ত নেয়, উনি যদি দলের ইয়াটা বোঝে যে ওনারে কেউ ব্যবহার করিয়া ওনার জনপ্রিয়তাটা নষ্ট করতেছে, তাহলে মনে হয় খুব ভালো হয়। এটাই আমার মন্তব্য ভাই। আপনার মতামতের জন্য আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন মোহাম্মদ গোলাম রসুল। জি রসুল সাহেব বলেন, আপনার কথা শুনি। ভাই আনমিউট করে নেন একটু। জি বলেন। এটা আনমিউট হচ্ছে না। জি এখন বলেন, শুনতে পাচ্ছি। জি আসসালামু আলাইকুম। আমি আপনার এই বর্তমান টপিক নিয়ে আমি বলছি আমার ব্যক্তিগত কথা নিয়ে, আমি সমষ্টিগত। আমি একজন প্রাক্তন বিডিআর সদস্য। আমি চাই সরকার অন্তত বিচার কাজটা যেন অন্তত শেষ করে যাইতে পারে, বিচার কাজ শেষ করে যেতে পারে। আমাদের সাথে আমরা বহুত চেষ্টা করলাম, ঢাকায় গিয়ে 3 আন্দোলন করলাম, আমাদের কোনো ফল পেলাম না এখনো পর্যন্ত। অন্তত আমাদের উচিত ছিল অন্তত এই সরকারের জন্য আমাদের বিজ্ঞানের চেষ্টা বিগত সরকারের প্রথম ক্ষমতা আছে 2009 সালে এবং জানুয়ারি মাসে ঘটনা ঘটছে, ফেব্রুয়ারি মাসে অন্তত প্রথম আমাদের কাজটা হাত দেওয়ার দরকার ছিল। তদন্ত কমিশনের একটা বাধা সৃষ্টি করে রাখছে, দিয়ে রঙধারা করে। আপনি এ ব্যাপারে আপনি অনেক কথা বলছেন, ইলিয়াস ভাইও বলছে। আমরা বিষয়টা নিয়ে আমরা পরবর্তীতে আবারও কথা বলবো। আপনাকে ধন্যবাদ, আপনার কথা আমরা বুঝতে পারছি। আপনাকে ধন্যবাদ গোলাম রসুল। আমি ভাই অন্য যারা আছেন দয়া করে মিউট করে রাখেন, শুধু কথা বলার সময় আনমিউট করে নেবেন। আমার মনে হয় যে এটা বেটার হবে সবার জন্য। জনাব আলী আসগর। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন, আপনার কথা শুনি। ভাই আমি একদম গ্রাম অঞ্চলতে বলছি ভাই। আমি মানে ইটভাটায় কাজ করি ভাই। তো আপনার অনুষ্ঠানটা নিয়মিত দেখি, আমি আপনার ফলো করি। ইলিয়াস ভাইয়ের পিনাকি সালাম পৌঁছে দেব ভাই। মতামত হচ্ছে ভাই, আমার মনে হয় দেশটা গঠন করে নেওয়া উচিত। আমার এই নির্বাচন করে পাগল করে দিতে পারছে। আমার মনে হয় দেশটা গঠন করে নেওয়াই উচিত। কিন্তু আসলে গ্রামের মানুষও বুঝে পায়, এটুকু বলতে চাচ্ছে আমার গ্রামের মানুষ বুঝে পায় কি চাচ্ছে, কি বলতে চাচ্ছে। ঠিক আছে, ক্ষমতা চাচ্ছে না, ঠিক আছে। আমরা গ্রামের মানুষ, খেটে খাওয়া মানুষ, তারপরও দেখি আপনাদের অনুষ্ঠান, আমরা তো বুঝি কম বেশি কে কোন পথ হাঁটতেছে। এইটুকু ভাই, ভালো থাকেন। ধন্যবাদ আলী আসগর সাহেব, ভালো থাকবেন। দর্শক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন জনাব রাসেল মিয়া। রাসেল মিয়া আনমিউট করে নেন। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। জি আসলে বর্তমানে যে আপনারা যে টপিক নিয়ে আপনি আলোচনা করতেছেন, যে আসলে ডক্টর ইউনূস এপ্রিলে যে নির্বাচনের আয়োজন করবেন, এখন এই সরকারের প্রতি তাও বিএনপির যে ঊর্ধ্বতন নেতা কর্মীরা আছে তারা ভরসা পাইতেছে না। আমি দেখলাম আমির খসরু সাহেব তিনি বলছেন যে এই যে সরকার নিরপেক্ষ, তার এর ব্যাপারে কোনো ভরসা নাই। এবং দেখলাম ইশরাক সাহেবের মতো একজন গুরুত্বপূর্ণ নেতা তিনিও বলতেছেন যে এরা বিদেশি ভাড়া করা সরকার। তো এই বিদেশি ভাড়া করা সরকারের আন্ডারে কি যদি নির্বাচন হয় তাহলে কি বিএনপি সেটা মেনে নিবে? তো আপনার কি মনে হয় নির্বাচন কবে হওয়া উচিত?
এপ্রিল নির্বাচন হওয়া উচিত, গণতান্ত্রিক দেশে নির্বাচন এই যে তারিখ ঘোষণা করতে এখানে হওয়া উচিত, কিন্তু সরকারের যে নিরপেক্ষতা, সেই নিরপেক্ষতা নিয়ে বিএনপির প্রশ্ন, ওইদিকে নির্বাচন কমিশন নিয়ে এনসিপি তারা আপনার বলতেছে না এই নির্বাচন কমিশনের আন্ডারে তারা নির্বাচনে যাবে না। তো এগুলা ঢেলে সাজাইতে বা এই সরকারের আন্ডারে যে নির্বাচন হইলে সেই নির্বাচন যে নিরপেক্ষ হবে, তা তো বিএনপি আগে থেকে যে ইঙ্গিতটা দিতেছে, সেই জায়গা থেকে নির্বাচন হলে যদি ফলাফল ভিন্ন রকম হয় তাহলে কি বিএনপি সেই ফলাফল মানবে? জি, ধন্যবাদ জাসেম, আপনি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। আমরা যদি যাই আরেকজন আমাদের দর্শক জনাব মহিবুর, আপনার কাছ থেকে শুনি আপনার মতামত। জি, আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ নাগরিক হিসাবে কনক ভাই আপনার কাছে জাস্ট মানে আমার এটা প্রস্তাব করতেছি, আমার মতামতটা জানাচ্ছি। সেটা হচ্ছে কি যে দেশ 53 বছর স্বাধীন হয়েছে, এতদিন তো মানে এই রাজনৈতিক দলই আমাদের মানে যত কোটি মানুষ, 7.5 কোটি মানুষ থেকে শুরু করে নিয়ে আজকে ধরেন 22 কোটি 25 কোটি মানুষকে তারা চালিয়েছে। তো 53 বছর তারা কিছু করতে পারে নাই। এখন কথা হচ্ছে গিয়ে যে যখন ডক্টর ইউনূস সাহেব আমাদের এটা কাজ করতেছে আমাদের দেশের, তো সংস্কার না করে আপনি মানে এই জুলাই আন্দোলনের পরে কিভাবে রাজনৈতিক দলগুলা যদি একমত হয়ে এখন এসে এত মানে অস্থির হয়ে যায়, তো তাহলে তো বোঝা যাচ্ছে যে আসলে মানে রাজনৈতিক দলগুলো তারা নিজেরাই চাচ্ছে না যে সংস্কার হোক। কারণ সংস্কার হলে আপনার যে সব ফাঁকগুলা রয়েছে, যেই ফাঁকের মধ্যে আমরা গত 53 বছর ধরে ঘুরতেছি লাইক ব্ল্যাক হোলের মতো, সো এই ব্ল্যাক হোলের মধ্যেই রাজনৈতিক দলগুলো রাখতে চাচ্ছে। এখন কথা হচ্ছে গিয়ে যে আমরা যে 22 কোটি 25 কোটি লোক আছি, তো এই রাজনৈতিক দল ছাড়াও তো আমরা কিছু লোক আছি বাংলাদেশের, তো আমাদের কি মতামত বা মানে নাই কোনো কিছু? এটা তো ভাইব্রেশনই মানে আপনার এভরিথিং স্পিক্স দ্য ট্রুথ। আপনি যদি মানে যে কোনো একটা ইউটিউব সংবাদ, ভালো সংবাদপত্র যদি খুলেন, তাতে দেখবেন যে ডক্টর ইউনূস যে কাজগুলা করতেছে সেই কাজগুলো আমাদের দেশের জন্য ভালো। এখন আমরা দেশের মানে ভালো রেখে আমরা যদি আমাদের নিজেদের দেখেন, এই যে 8 মাস 10 মাস ধরে এখন কি হচ্ছে, আমার প্রত্যেকে এসে যাচ্ছে তার নিজের চাহিদা নিয়ে। তো 53 বছর তোমরা তাহলে এতদিন চাহিদার কথা চাও নাই কেন? দেশটা স্বাধীন হইলো যে জেনারেল অরোরার কাছে যখন দিল, তখন এই লোকগুলা কোথায় ছিল? এই রাজনৈতিক দলগুলা কোথায় ছিল? তারা কেন এতদিন ধরে বলে নাই যে বাংলাদেশের, কেন আমাদের কি দেশের ছিল না, নেতা ছিল না, লোক ছিল না, জেনারেল ছিল না? তাদেরকে না দিয়ে এই যে মানে ক্ষেপণ গুলা আর এই যে এখন ব্ল্যাক হোলের মধ্যে এসে যাওয়া, এগুলা তো মানে জাস্ট আমাদেরকে করা, মানে মিসলিড করা। আর কত বছর আমরা এই জনগণরা মিসলিডের মধ্যে থাকবো? জি, ধন্যবাদ মহিবুর সাহেব আপনার মূল্যবান মতামতের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা মতামত নিতে চাই জনাব ওয়াহিদ সরকার। ওয়াহিদ সরকার আনমিউট করে নেন। আপনি আনমিউট করে নেন ওয়াহিদ সাহেব। দাঁড়ান, আমি চেষ্টা করি। আপনাকে আনমিউট করতে হবে মাইকটা, আপনার এটা ফিক্সড হয়ে আছে, আনমিউট হচ্ছে না। আপনি একটু দেখেন, এর মধ্যে আপনি আনমিউট করেন, আমরা কথা বলি মোহাম্মদ শোয়েবের সাথে। শোয়েব সাহেব, আপনি শুনতে পাচ্ছেন? জি, শোয়েব সাহেব। আসসালামু আলাইকুম কনক সরোর ভাই, কেমন আছেন আপনি? আসসালামু আলাইকুম ভাই, আমি প্রথমে জানাই আমি আপনার একজন রেগুলার ফ্যান, সব মিডিয়াগুলো আপনার দেখি অনেকদিন যাবত, তো খুব ভালো লাগে দেশের এগুলো দেখতে। তো আমার ব্যক্তিগত পার্সোনাল মতামত হচ্ছে, এই ডক্টর ইউনূস স্যার যেই নির্বাচনে যেই তারিখটা ঘোষণা করছে সেটাতে সহমত পোষণ করছি, তবে বিচার এবং সংস্কার ছাড়া নির্বাচন মানে না হলে বেটার, কিন্তু বিচার এবং সংস্কারের পরে নির্বাচন হতে হবে, এটা হচ্ছে আমার ব্যক্তিগত অভিমত। দ্বিতীয় কথা হচ্ছে, কিছুক্ষণ আগে যে ভাই মহিবুল্লাহ ভাই বলে গেছেন, ওনার ইয়ার প্রতি আমারও সহমত আছে। আমরা বয়স তো অনেক হলো, অনেক দিন যাবৎ দেশের মধ্যে পড়ালেখা করে বা বড় হয়েছি, বা 40 বছর বয়স, অনেক সরকারকে দেখছি, কিন্তু কারোর সমালোচনা করতে চাই না। তবে একটা ব্যক্তিগত ইয়া হচ্ছে কি, আমরা আমাদের জীবনের নিরাপত্তাটা কি ভবিষ্যতের
আর আমাদের বাচ্চাদের ভবিষ্যতের নিরাপত্তাটা কি? এই যে আমাদেরকে মিসলিড করা হচ্ছে বারবার, বা বিভিন্ন সরকার এসে এসে ভুল পথে পরিচালনা করতেছে, বা দেশটাকে ভুল পথে পরিচালনা করতেছে, আমার ব্যক্তিগত মত থেকে যেটা আমি দেখতেছি আর কি, এগুলো থেকে আমরা কখন বের হতে পারবো? আর আমরা যে সংবাদপত্র গুলো দেখি, সংবাদপত্রের স্বাধীনতা গুলো কখন আসবে? বিচার বিভাগের স্বাধীনতা গুলো কখন আসবে? আমি আমার বিগত অনেক দিনের যাবৎ আমার সমাজে আমি বৈষম্যের শিকার। হ্যাঁ, আর পত্রিকার পাতা উল্টালে তো বোঝা যায় যে এই বর্তমান যে স্যার যিনি উনি যে রাষ্ট্র চালাচ্ছেন, উনি যে একটা ভালো একটা কাজ করতে যাচ্ছে, বা আমরা ভালো একটা সরকার পেয়েছি, বা উনি দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ওটার বাধা কেন আসবে? আমরা জাতি হিসেবে কখন একত্রিত হব, বা আমরা কখন সংগঠিত হব? হ্যাঁ, এগুলো আসলে আমরা কি ওই সেই পড়ালেখা করার পরও কি অশিক্ষিত জাতি হিসেবে থেকে যাব? হ্যাঁ, আমার এটা হচ্ছে আমার এই অভিমত। আপনার মূল্যবান মতামত ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জনাব নজরুল ইসলাম, আপনার কথা শুনি। সম্মানিত সঞ্চালক ভাই, অতিথিবৃন্দ, বিশ্বের যে যেখান থেকে দেখছেন, আসসালামু আলাইকুম। এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে না দিলে কঠিন পথে যাবে বিএনপি। আমি বিএনপিকে প্রশ্ন করছি, ডিসেম্বর আর এপ্রিল কয় শতাব্দীর ব্যবধান? আর অন্তর্বর্তী সরকার জাথা পার্টি এবং আওয়ামী লীগ ছাড়া অন্যান্য দলের সাথে কনফারেন্স করে কেন ডেটটা নির্বাচন করলেন না? রাজনৈতিক দল, অন্তর্বর্তী সরকার অযথা জাতিকে পেশালের মধ্যে পারলেন কেন? যদি অনুমতি দেন, টিউলিপ অন্তর্বর্তী সরকারের সাথে ডক্টর ইউনূস সাহেবের সাথে দেখা করতে চেয়েছেন, যদি আমার কারো 30টা সেকেন্ড সময় দেন। 10 সেকেন্ড বলেন। আচ্ছা, আমি টিউলিপকে জিজ্ঞাসা করি, তেনার উদ্দেশ্য তিনি তারেক রহমানের সাথে দেখা করবেন, তারেক রহমান দেখা করবেন, সেটা তার অধিকার আছে, কিন্তু টিউলিপ কেন দেখা করতে? আরেকটা মিডিয়া আসলো খবর যে তিনি যে মহাভারতের সীতা দুর্নীতিগ্রস্ত নন, এটা প্রমাণ করার জন্য। আমি টিউলিপকে জিজ্ঞাসা করি, 650 কোটি টাকায় 2200 কোটি টাকায় ওই উপগ্রহ পাঠানো হলো, অথচ 622 কোটি টাকায় ভারত চন্দ্র অভিযান প্রেরণ করলো। আপনার ভাই যে উপগ্রহ প্রেরণ করেছেন তা 32 সালের পর্যন্ত ড্যামেজ হয়ে যাবে, রক্ষণাবেক্ষণে 1200 কোটি টাকা আছে। আপনার প্রসঙ্গে, আপনি ইউ আর এ ডটার অফ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, সিস্টার অফ শেখ হাসিনা, বাট আপনি তো কোনো আমাদের সরকারি কোনো যে রাশিয়ার যে প্রতিষ্ঠানের সাথে রূপপুর পারমাণবিক যুদ্ধ, সেখানে আপনি আপনার বেড়ায় গিয়েছেন, আপনি তো সেখানে যেতে পারেন না। কি ঘটনা ঘটলো সেখানে? একটা সেকেন্ড ভাইয়া, একটা সেকেন্ড। আমাদেরকে সমান মেশিনারি ভারতকে দিচ্ছে 1 টাকায়, আর আমাদের কাছ থেকে নেওয়া হচ্ছে 6 টাকায়। এত সব লুট পাটার হলো। আপনি যদি দুর্নীতিগ্রস্ত নয়, তো আপনি কোনোদিন বলেছেন যে 22 লক্ষ কোটি টাকা বাঁচার, 6 লক্ষ কোটি টাকা ঋণ খেলাপি, এগুলো সম্পর্কে কোনো ইয়ে করেছেন? অতএব আমি ডক্টর ইউনূস সাহেবকে অনুরোধ করবো, আপনার সতর্কভাবে জনাব টিউলিপের সাথে সাক্ষাতের বিষয়টা বিবেচনা করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। ওয়ালাইকুম আসসালাম। জনাব ওয়াহিদ সরকার, আপনার কথা শুনি, বলেন। জি, আসসালামু আলাইকুম। কনক ভাই ভালো আছেন? আপনার মাধ্যমে আমি 2টা জিনিস জানতে চাচ্ছি। যে প্রথম কথা হচ্ছে, এপ্রিলে নির্বাচনকে আমি সমর্থন করি, এবং এর ভিতরে সংস্কার এবং বিচার অবশ্যই হতে হবে, এটা আমার দাবি। আরেকটা জিনিস হচ্ছে, বিএনপির ভিতরেও সংস্কার দরকার, কারণ বিএনপির ভিতরে যে সমস্ত বিতর্কিত নেতা আছে তাদেরকে অবশ্যই বিএনপির শীর্ষস্থানীয় নেতৃত্ব থেকে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা যা দেখতে পাচ্ছি, আমাদের মনে হয় আমাদের চোখে ওনারা কিছু বুঝতে পারতেছে না। আমরা কি চাই সেটা ওনারা তারা ধারণ করার ক্ষমতা তাদের নাই। এজন্য তাদেরকে বহিষ্কার করুক, বিএনপি থেকে বাদ দেখ, যেভাবেই হোক। আমরা 5 তারিখের আগ পর্যন্ত বিএনপিকে যেভাবে সমর্থন করছি, আমরা বিএনপিকে সমর্থন একসময় করছি, কিন্তু এই মুহূর্তের কার্যক্রমে আমরা বিএনপিকে আর পছন্দ করতেছি না। সেটা আমার না, শুধু আমার মতো লক্ষ লক্ষ মানুষের হৃদয়ে বিএনপি আঘাত করতেছে। সেই জিনিসগুলো বিএনপির নেতা কর্মীদেরকেও তারা হতাশ করতেছে। আশা করি
আপনার মাধ্যমে আমি আশা করব বিএনপির কেন্দ্রীয় লিডাররা যেন, কেন্দ্রীয় শীর্ষস্থানীয় নেতৃবৃন্দ যেন এই বিষয়গুলো মাথায় নেই। আসসালামু আলাইকুম। ওয়াহিদ সরকার, ধন্যবাদ ওয়াহিদ সরকার। আমরা একটু কথা বলি জনাব আজাদ খান। আজাদ খান সাহেব, আপনার কথা শুনি। আজাদ সাহেব শুনতে পাচ্ছেন? জি আজাদ সাহেব বলেন, এপ্রিলের নির্বাচন আপনি কি মনে করেন? জি আসসালামু আলাইকুম, আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? শুনতে পাচ্ছেন ভাই, বলেন। জি ভাই, আমি এপ্রিলের নির্বাচন, হ্যাঁ আমিও চাই এপ্রিল নির্বাচন হোক, কিন্তু এ নিয়ে আমার কোনো দ্বিমত নাই। কিন্তু আপনার কাছে যদি কোনো সোর্স থাকে ডক্টর ইউনূস সাহেবের কাছে এই কথাটা পৌঁছানোর জন্য, যে আমরা ডক্টর ইউনূস সাহেবরে আরো 5 বছর দেখতে চাই, আমরা প্রবাসী। আর আরেকটা কথা আমি আপনার কাছে মানে অনেকভাবে বলার চেষ্টা করছি, পারি নাই, যে অনেকদিন আগে আওয়ামী লীগের একটা নেতা, ওই যে টাকলু কইরা, উনি বলছিল জয় বাংলা। আমি ওনার আরেকটা বক্তব্য আমি আপনার কাছ থেকে আমি আশা করি, মানে একটা ভিডিও আমি চাই ওনার, উনি কই আছে জানি না, ঠিক আছে? তো আমার হাতে বেশি সময় নেই ভাই, আমি একা দোকানে আছি, ঠিক আছে? সেই জন্য কথা বলতে পারতেছি না। আপনাকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ ভাইয়া। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। জনাব মনিরুজ্জামান, আপনার কথা শুনি। আমাদের সাথে আরো কয়েকজন আছেন, আমি হয়তো আর 2 জন দর্শক নিতে পারবো, আমার অনুষ্ঠান বেশি লম্বা করতে চাই না। জি বলেন। জি স্যার, ধন্যবাদ স্যার জনতার কথা বলে আমাদেরকে একটা কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। স্যার আমার কথা হচ্ছে, কাদের এত চুলকানি শুরু হইলো নির্বাচন নিয়ে, হ্যাঁ, যাদের রক্তের বিনিময়ে স্যার আমরা বাড়ি ছিলাম, দেখছি কিভাবে মানুষ মরছে স্যার। গুলি মেরে মারছে স্যার। আপনি কি দেশে থাকেন? আপনি দেশে আছেন? জি স্যার, আমি স্যার। আপনি কি এই আন্দোলনের সাথে ছিলেন? জি স্যার। জি, আপনার দাবি কি? আপনি কি মনে করেন নির্বাচন কবে হওয়া উচিত, কি হওয়া উচিত? না স্যার, কমপক্ষে সুষ্ঠু বিচার হওয়ার পরে স্যার নির্বাচন দরকার। এদেশের মানুষ চাই সুষ্ঠু একটা পরিবেশে নির্বাচন হওয়ার লিখে। মানুষ গুলি করে মরছে স্যার। আর এখন স্যার বিএনপি অন্যান্য দলের নেতারা স্যার নির্বাচনের জন্য পাগল হয়ে গেছে। কি বিষয় স্যার, আমরা কি মানুষ নাই স্যার? নির্বাচন স্যার সুষ্ঠুভাবে যেন হয়, এপ্রিল হোক স্যার, এটা আমাদের কোনো বিষয় না। যেন স্যার সংস্কার, বিচার বিভাগ সবগুলো বিভাগ যেন পরিপূর্ণ পায়, তখনই যেন নির্বাচন হয় স্যার। আমি এর মাধ্যমে ডক্টর ইউনূস স্যারকে গতকাল স্যার ঈদের মাঠে সব জনগণ বলছে স্যার আপনাকে আমরা 5 বছর চাই স্যার। আমরা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু আইন সংস্থা এবং যতগুলা বিভাগ আছে সরকারি, সব যেন সুষ্ঠু থাকে, দালাল মুক্ত হয়, তখনই যেন নির্বাচন হয়। আর জুনের মধ্যে, এপ্রিলের মধ্যে যদি সবগুলো সংস্কার হয়ে যায়, নির্বাচন হোক স্যার, আমাদের তো এখানে কোনো প্রশ্নবিদ্ধ নাই। কিন্তু স্যার আমরা যারা মাঠে ছিলাম, যারা স্যার এই যুদ্ধক্ষেত্রে স্যার আমরা রণকৃত ছিলাম, তাদের কি স্যার এখানে বল? তারা তো স্যার কোনো কথা বলতে পারতেছে না স্যার। সবাই তো সবার মতো করে কথা বলছে যে এমুক নির্বাচন হলে কেন সব স্বাধীন হবে স্যার। পরবর্তীতে আমাদের কি অবস্থা হবে স্যার? আজকে যারা আওয়ামী লীগ খেয়ে গেছে, আজকে অন্য দল স্যার এখানে বসছে, যারা সুবিধা করতে পারতেছে না তারা কথা বলতেছে স্যার। তা আমাদের কি পজিশন স্যার? আমরা তো সেম তাদের সামনে দাঁড়িয়ে আছি স্যার। আজকে যারা বলতেছে যে জুনে নির্বাচন হোক, ডিসেম্বরে নির্বাচন হোক, তাহলে তারা যখন নির্বাচনে বসবে, আমাদের কি কোনো দল অথবা আমাদের কোনো পার্টি আছে যে আমরা বাঁচবো? তার ডক্টর স্যারের কাছে অবশ্যই অনুরোধ। মনিরুজ্জামান সাহেব, আমরা আপনার কথা বুঝতে পারছি, আমরা আপনার আবেগটা পারছি, আমরা এই আবেগটাকে শ্রদ্ধা করি। এবং যারা আসলে জুলাই আগস্টের এই আন্দোলনে রাজপথে ছিলেন, যারা জীবনের ঝুঁকি নিয়ে মাঠে নেমেছিলেন, যারা জীবনকে উৎসর্গ করতে মাঠে নেমেছিলেন দেশের জন্য, তাদের প্রত্যেকের আবেগ আসলে একই রকম মনিরুজ্জামান সাহেবের মতো। মনিরুজ্জামান সাহেব, আপনার প্রতি আমাদের শ্রদ্ধা এবং আপনার মতকে আমরা সমর্থন করি। সংস্কার বিচারের পরে আমরা নির্বাচন চাই, কারণ না হলে আপনারা যে ঝুঁকির মধ্যে পড়বেন, সেই ঝুঁকি দেখার মতো বাংলাদেশে কোনো রাজনৈতিক দল এখন পর্যন্ত আমরা পাচ্ছি না। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠান খুব সংক্ষিপ্ত করতে চাই। জনাব খোরশেদ আলম, আপনার কথা শুনি খুব সংক্ষেপে ভাই। আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। শুনতে পাচ্ছেন ভাই? কি শুনতে পাচ্ছি ভাই, বলেন। আমার মন্তব্য প্রশ্ন হচ্ছে যে এপ্রিলে কিভাবে নির্বাচন হয়? একদিকে হলো
আরেকদিকে পরীক্ষা, তারপরে আসবে, তারপরে হলো বর্ষাকাল, এই সময় তো নির্বাচন উপযোগী না। জানুয়ারি, ফেব্রুয়ারি অথবা ডিসেম্বরে উপযোগী। আর উনি এই নিশ্চয় ওনার নিরপেক্ষ হারাইছেন এনসিপি প্রতিষ্ঠিত কইরা। যেমন উনি বলতে প্রজেক্ট করবে, এতুরি দল আছে বাংলাদেশ, ওনার ফ্রেশ সচিব আছে, ওনার কাছে না বলে উনি ওই নাইটকে ডেকে বললেন যে আমি প্রজেক্ট করবো। ওনার ফ্রেশ সচিব এতুরি দল আছে, উনি তো নিরপেক্ষ এখানে হারাইছেন। আর জসিমউদ্দিন পররাষ্ট্র সচিব, ওনাকে বর্তমানে দেওয়া হচ্ছে যে কানাডার রাষ্ট্রদূত, মানে আলোচনা চলতে আছে। ওনার উপরে আপনি কিভাবে বিশ্বাস রাখবেন? 626 জন যে আসামি ছিল তাদের বিরুদ্ধে কোনো কফিউ চাওয়া হলো না, যে কদিন আগে তারা বললো যে কিভাবে গেছে। আমি মনে করি উনি একটা দলের প্রতিষ্ঠাতা, এনসির প্রতিষ্ঠাতা, ওনার দিয়ে গ্রহণযোগ্য নির্বাচন কোনোভাবে সম্ভব না। আসসালামু আলাইকুম। ধন্যবাদ খুরশিদ সাহেব আপনার মূল্যবান মতামতের জন্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জনাব আব্দুর রহমান সাহেব, আপনার কথা শুনি, বলেন। আনমিউট করে নেন ভাই, আনমিউট করে নেন, আপনি মিউট হয়ে আছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ঈদ মোবারক কনক ভাই। আপনার প্রোগ্রামগুলো আমি নিয়মিত দেখি এবং আমি সবসময় আপনার প্রোগ্রাম এবং ডক্টর ফিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাইয়ের প্রোগ্রামগুলো দেখার জন্য সবসময় অপেক্ষা করি আর সবসময় নোটিফিকেশন চেক করি। যাক, আজকে ভাগ্যক্রমে আপনাকে পেয়ে গেলাম, ধন্যবাদ আপনাকে। আর এখন যে প্রসঙ্গটা আলোচনা চলছে নির্বাচন প্রসঙ্গে, আমরা আসলে স্বাধীন দেশের নাগরিক, আমরা সবাই আসলে নির্বাচনমুখী বা নির্বাচন চাই, কিন্তু নির্বাচন চাই আমাদের কিছু মৌলিক সংস্কার করতে হবে এবং মৌলিক সংস্কারগুলো যদি না হয় আমাদের এই যে অভ্যুত্থান 24-এর যে বিপ্লব, এগুলো সম্পূর্ণ বিধায় যাবে। আগে আমাদের জুলাই সনদ ঘোষণা করতে হবে, সংস্কার কাজ সম্পূর্ণ করতে হবে, তারপরে আমাদের নির্বাচন। আর এখন একটা পক্ষ আসলে খালি ডিসেম্বরের নির্বাচন খালি করতেছে, কিন্তু যারাই আসলে ডিসেম্বরের নির্বাচন করতেছে চাইতেছে, বাংলাদেশের আসলে সাধারণ জনগণ কিন্তু আসলে ডিসেম্বরের নির্বাচন চায় না। সংখ্যাগরিষ্ঠ মানুষ আসলে চায় যে আগে সংস্কার। আর যারাই এখন নির্বাচন চাচ্ছে, আমার মনে হয় যে তারা ইন্ডিয়া সুরে কথা বলছে। আসলে এক পেসিস্ট আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করছি, এখন মনে হয় যে আরো এইভাবে ইন্ডিয়ার কিছু সংস্থা বাংলাদেশে কাজ করছে, তাদের প্রতিনিধি হিসেবে আসলে তাদের কথাবার্তা শুনে আমাদের মনে হচ্ছে। তো আসলে আমাদের প্রত্যেকটা দলগুলো, আপনার কথা আমরা বুঝতে পারছি, আপনার মূল বক্তব্যটা আমরা বুঝতে পারছি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেকেই আমরা অনুষ্ঠানে শেষ করব, অনেক সময় হয়ে গেছে। আমরা এই দয়া করে আর কেউ যোগ দিবেন না, আমরা এই যে 4 জন আছেন তাদের সঙ্গে কথা বলে আমরা অনুষ্ঠানটা শেষ করব। মোহাম্মদ ইউসুফ, আপনার কথা শুনি খুব সংক্ষেপে ভাই, বলেন। আসসালামু আলাইকুম, আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আমি দুবাই প্রবাসী। জি, শুনতে পাচ্ছেন? একটু দয়া করে বলবেন। শুনতে পাচ্ছি ভাই, বলেন। একটা জিনিস মনে রাখবেন স্যার, ইলিয়াস বা ফিনাকি, আমি এদের ইয়াতে যাব না, এবং তারা দেশের সূর্য সন্তান, আমি ওই হিসেবে আমি তাদেরকে দেখি, ভালোবাসি। রাজনৈতিক দলের বাইরে একটি সংখ্যাগরিষ্ঠ 7 কোটির মতো মানুষ আছি আমরা। তাই রাজনৈতিক দল যদি হিসাব করি, আমরা যদি একটি জরিপ করি, বিএনপি, জামাত, এনসিপি, বিভিন্ন সংগঠন, এর বাইরে কিন্তু সাধারণ মানুষ আছে 7 কোটির মতো। তাদেরও একটা চাওয়া পাওয়া আছে। জি, নেটের সমস্যা হচ্ছে, কিন্তু গণভবনে যারাই যায় তারাই শুধু রাজনৈতিক প্রতিনিধি দলেই যায়। যেমনটা প্রবাসীরা জেল কেটেছে, জুলুম হয়েছে, তাদের গ্রেপ্তার করছে, অনেক কিছু করছে, বাট তাদের প্রতি এতটাই অনুগত্য নাই। যারা গুটি কয়েকটা বিএনপির নেতা বা কয়েকজন ব্যক্তি মিলে তারা এভাবে দেশটাকে যে নির্বাচনটাই সমাধান নয়। নির্বাচনটা কোনোদিনও সমাধান হতে পারে না। 15 বছর 16 বছরের জঞ্জাল এগুলো কিভাবে যে 1 বছরে শেষ করবে, সেটা কখনোই সম্ভব না। অতএব তাদেরকে চিন্তা করা উচিত, তাকে সময় দেওয়া উচিত। কারণ খুরশেদ আলম যে কথাটা বলে গেছে, ডিসেম্বর বা বর্ষা অমুক সমুক এই সমস্ত কোনো কিছু না, সে বিএনপির প্রতিনিধি হয়ে কথা বলতেছে। সেটা একটা জিনিস মাথায় রাখবেন। আপনি এনসিপি কে, নাহিদকে ডেকে ডাক্তার ইউনূস যে পদত্যাগ করবে, তাকে কেন বলছে? সে দলের হয়ে কাজ করছে। নো, বর্তমানে ইউনূস সরকার কোনোদিনও এনসিপির পক্ষ হয়ে কথা বলবে না, এটা 100% গ্যারান্টি দিতে পারবো আমরা। একটা ন্যূনতম সন্দেহ নাই।
সে একটা নিরপেক্ষ সুস্থ একটি নির্বাচনের জন্য সে পদক্ষেপ নিচ্ছে, তাকে তো সংস্কারের জন্য সময় দিতে হবে। সালাউদ্দিন হচ্ছে ভারতের রয়ের এজেন্ট, আমি সত্যি করে বলতেছি, সালাউদ্দিন রয়ের এজেন্ট, তাকে 8-9 বছর ধরে তাকে তৈরি করছে এই ভারত। সে বিএনপি সুরে তারা কথা বলতেছে ভারতের সুরে, কোনো যে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি তারা বুঝতে চায় নাই, অতীতেও বুঝতে চায় না, বর্তমানেও বুঝতে চায় নাই। বিষয়টা দেখতে হবে, সমস্ত কিছু মিলিয়ে তাদের নিম্নে 3 বছর সময় দেওয়া দরকার, নিম্নে 3 বছর। 3 বছর ছাড়া দেশের মধ্যে কোন কিছু করতে পারবে না। আর ইলিয়াস বা ওই যে পিনাকি দাদা, তাদেরকে সালাম রইলো। আর মুসলিম সাংবাদিক মাহমুদুর রহমান, তাকেও স্যালুট জানাই। সে নিরপেক্ষভাবে কাজ করবে, তাকে অবশ্যই সাক্ষাৎ করার ইচ্ছে আছে, তাকে একটা সালাম দিবেন, আপনার সাথে যোগাযোগ আছে আমি জানি। ধন্যবাদ ইউসুফ সাহেব, ভালো থাকবেন। আমরা শেষ করার পথে আমরা নতুন কোনো দর্শক নিব না। জনাব সৈয়দ ফরিদ, আপনার কথা শুনি খুব সংক্ষেপে ভাই। জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, ধন্যবাদ আপনার এই প্রোগ্রামে যুক্ত হতে পেরে। আপনাকে চিনি অনেক আগ থেকেই, যে জনতার সুখ দেখার পর থেকে। আমি বর্তমানে যুক্তরাজ্যতে আছি, তবে আমি শুধু নির্বাচন শুনে আমরা একটা আশা জাগছিল যে 5 আগস্টের পরে দেশে একটা নতুন রিফর্ম হবে বা রাষ্ট্রটা নতুন ভাবে আমরা দেখতে পারবো, যে আমরা প্রবাসীরাও দেশের রেমিটেন্স পাঠাই বা আমাদের দেশের মানুষও, যে আমার একটা নতুন আশা দেশে জাগতেছিল। কিন্তু একটা দল, এত বড় দল, যারা আগামী দেশে নেতৃত্ব দিবে, আমরা সকলে জানি যে তারাই নেতৃত্ব দিবে, কিন্তু ডিসেম্বরের তারা তাদের দাবি, কিন্তু বর্তমান যে উপদেষ্টা উনি এপ্রিলে বলেছেন, তো ডিসেম্বর টু এপ্রিল কতটুকু দূরে? এই দূরত্বটা কি এত দূরে যে ডিসেম্বর টু এপ্রিল হলেই যে সব শেষ হয়ে যাবে দেশের? এবং উনারা কথায় কথায় দেশের জনগণের কথা বলে, তো উনারা সাধারণ জনগণ বা প্রবাসী জনগণের উনারা ম্যান্ডেট নেউক, উনারা নিয়ে তারপর বলুক। এটাই আমার বলা, যে উনারা তো কথায় কথায় বলে জাতি আজ এই মানে এটা মানছে না, জাতি মানছে না, ওরা মানছে না, সেরা মানছে না। এই জাতি কোন জাতি? এই জাতি তো চাঁদাবাজের জাতি নয়, এই জাতি তো টেম্বু স্ট্যান্ডের জাতি নয়। এরা তো বিদেশে বসে দেশের থেকে টাকা আইনা গাড়ি দৌড়ানোর এই জাতি নয়। যারা কষ্ট করে কষ্টার্জিত পয়সা অর্থ দেশে পাঠাচ্ছে দেশ বিনির্মাণের জন্য, তারা চায় রিফর্ম। তারা তো দেশে গিয়ে কেউ কিছু করতেছে না, তারা তো রিফর্ম চাচ্ছে দেশের। তো আপনার মাধ্যমে এটাই, যে এপ্রিলে নির্বাচন হলে তাদের কি সমস্যা এবং কোন জাতির সমস্যা হবে, এগুলো তারা তুলে ধরুক, তাহলে আমরাও বুঝতে পারবো, দেশের মানুষও বুঝতে পারবে। ধন্যবাদ সৈয়দ ফরিদ আপনার মতামতের জন্য। জনাব আজিম, আপনার কথা শুনি। হিমেল, তারপর আপনার কাছে আসছি। আজিম সাহেব, আপনার কথা শুনি, বলেন। আসসালামু আলাইকুম কনক ভাই, আশা করি ভালো আছেন। আচ্ছা, জি আলহামদুলিল্লাহ ভাই, বলেন। আসলে আমার কয়েকটা বিষয় আছে। প্রথমত হচ্ছে নির্বাচন যখনই হোক, সেটা হোক আগামী এপ্রিলে আমাদের স্যার ঘোষণা করছে, তার আগে যাতে স্থানীয় সরকার এবং ছাত্র সংসদ নির্বাচনগুলো যাতে সম্পন্ন হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি ছাত্র সংসদ নির্বাচন করা কিন্তু খুব সহজ বর্তমান যে পরিস্থিতি, কিন্তু বিএনপি ছাত্র সংসদ নির্বাচন বাদ দিয়ে, স্থানীয় সরকার নির্বাচন বাদ দিয়ে তারা জাতীয় নির্বাচন চাচ্ছে। তার মানে এখানে ডাল মে কুচ কালা হে। তারা ক্ষমতায় গিয়ে এরপরে নিজেদের শক্তি প্রয়োগ করে আওয়ামী লীগের মতো, ছাত্রলীগের মতো গণরুম, গেস্ট রুমের কালচার চালু করবে। আবার স্থানীয় সরকার নির্বাচনে তারা নিজেরা হস্তক্ষেপ করে নিজেদের মতো করে ভোট মারামারি করে নিয়ে ফেলবে, এত জনগণের কোনো কিছু করার থাকবে না। আর এখানে নির্বাচন কমিশনের একটা কি আছে, একটা ব্যাপার আছে, তারা এই পরীক্ষায় পাশ করে কিনা। যদি জাতীয় নির্বাচন আগে হয়ে যায়, তাহলে আমরা নির্বাচন কমিশনকে কি করতে পারবো না, একটা টেস্ট করতে পারবো না পরীক্ষামূলক। স্থানীয় সরকার নির্বাচনগুলো দিয়ে আমরা চাচ্ছি আগে, এরপরে জাতীয় নির্বাচন যখনই হোক আমাদের কোনো আপত্তি নেই। জি, ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ আজিম সাহেব আপনার মূল্যবান মতামতের জন্য। মোহাম্মদ হিমেল, আপনার কথা শুনি, আনমিউট করে নেন। হিমেল, আনমিউট করে নেন। হ্যাঁ, বলেন। জি, কনক ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সর্বপ্রথম যে কথাটি বলছিলাম সেটি হচ্ছে আপনার যে অনুষ্ঠানটি জনতার কথা, এটা আসলে আমাদের উচিত যে কন্টিনিউ করা, শুধু আপনি না, প্রত্যেকেরই এরকম একটা জনগণের মতামত নেওয়াটা উচিত। কেননা সবাই মনে করে যে আপনারা যখন কথা বলেন, আপনি, ইলিয়াস ভাই,
বা আমাদের পিনাকি দাদা, তারা মনে করে যে এগুলো আপনাদের প্ল্যান, শুধু আপনাদেরই এই মতামতগুলো, অন্য কেউ চায় না। কিন্তু এই সময় থেকে যদি কন্টিনিউসলি প্রত্যেকের অর্থাৎ দেশের জনগণের যদি মতামত না হয়, তাহলেই বুঝতে পারবে যে আসলে কি কনক ভাই, ইলিয়াস ভাই, পিনাকি ভাই কি চায় না, না দেশের মানুষ চায় না। এখানে কিন্তু মানুষ পরিষ্কার হয়ে যাবে। না, আমাদের আর পরিকল্পনা ছিল যে প্রতিদিন জনতার কথা প্রতিদিন অনুষ্ঠানে নামি এটা, কিন্তু আমি আসলে প্রতিদিন তো করা একটু টাফ, আপনি বুঝেন, আপনিও তো আমেরিকায় থাকেন, সো জি বাস্তবতা অনেক কঠিন। তো নির্বাচন নিয়ে কি মনে করেন আপনি? এপ্রিলে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন, সংস্কারের পরে নির্বাচন, কি মনে করেন আপনি? আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসলে এই মুহূর্তে কেউ প্রিপেয়ার না এপ্রিলের জন্য নির্বাচন। হঠাৎ করে যখন ডক্টর ইউনূস স্যার এই নির্বাচনের ঘোষণা দিয়েছেন, জনতা আসলে হায় হুতাশ সর্বপ্রথম। দ্বিতীয় কথা হচ্ছে যে এই নির্বাচনের কথাটা শুধুমাত্র বের হয়েছে যে আমাদের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তার একটা মানে বিক্ষিপ্ত বক্তব্যের কারণে, এবং বিএনপি তার সাথে কিছু, বিএনপি না, বিএনপি কে তো ডেফিনেটলি আমরা ভালোবাসি, বিএনপি ক্ষমতায় আসবে, এটা তো একেবারেই স্বাভাবিক। কিন্তু যে যেই মেইন থিং যেটা ছিল সেটা হচ্ছে যে সংস্কার, আপনি যেটা বলেছেন যে সবকিছু বিচারাধীন, সবকিছু শেষ করে একটা পর্যায়ে এসে নির্বাচন দিবে। কিন্তু বিএনপির যে এত, তাও আমরা বিএনপি যারা মানে এই নেতৃবৃন্দ স্থানে যারা আছেন সবাই না, কিন্তু বিশেষ করে 4-5 জনের কারণেই পুরো বিএনপির নামটা নিতে বাধ্য হচ্ছে সবাই। আমরা এখনো বলতেছি ডেফিনেটলি বিএনপি ক্ষমতা আসবে, বিএনপি দেশ পরিচালনা করবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু যে নির্বাচনটা ওনারা জোর করে নিচ্ছে বা এই ডক্টর ইউনূসকে বিভিন্ন ফাঁদে ফেলে, বিভিন্ন ভাবে কথাবার্তা বলে তারা যে নির্বাচনটা চেয়ে নিচ্ছে, এতে কিন্তু জনগণ কিন্তু যে ভালোবাসাটা আছে সেটা কিন্তু সরে গেছে জনগণের কাছ থেকে। এই মুহূর্তে আপনি যদি দেখেন যে সবাই কিন্তু বিএনপির এগেনিস্টে কথা বলতেছে, এখন ভাবতেছে যে এই যারা অনলাইনে কাজ করেন তারা মনে হয় খেপাই দিচ্ছেন তাদেরকে বিএনপির বিরুদ্ধে। আসলে তা না, দেশের মানুষের যে স্ট্রাকচার আছে সেই স্ট্রাকচারটা কিন্তু এখন একটা জায়গায় গিয়ে কিন্তু দাঁড়ায় না। তো এটাকে স্টেবল করতে হলে, এই যে বাংলাদেশের অনেক সমস্যা আছে, দেখেন চাঁদাবাজি করতেছে আমার গ্রামের কিছু জায়গায়, ফেনী নোয়াখালীতে, মানে কথায় কথায় বিএনপির লোকজন নাকি মাটি কেটে নিয়ে যাইতেছে, দুর্নীতি করতেছে, বাসের ভাড়া যদি বলেন, এই যে সবকিছু একটা অগোছালো, কিছুই তো হয় নাই, কিছুই তো করতে পারে নাই। কেন করতে পারে না? যদি একটা সরকার যদি যখন এই কাজগুলো করতে হয়, বিরোধী দলের রাজনীতিবিদ যারা আছেন তাদের কিন্তু সহযোগিতা প্রয়োজন আছে, কিন্তু সেই সহযোগিতা কিন্তু বিএনপি এবং যারা আছেন অন্যান্য যারা রাজনৈতিক দল তারা কিন্তু করতেছে না। তারা সেটা না করে তারা নির্বাচনের মানে তাদের যে একটা তাড়া আছে সেটা দিচ্ছে। তাহলে কি এইভাবে কি আসলে চলবে কিনা? মানুষের মনে সন্দেহ পোষণটা কিন্তু অস্বাভাবিক কিছুই নাই কনক ভাই, স্বাভাবিক মানুষ সন্দেহ পোষণ করবে যে, জি কনক ভাই আমি ধন্যবাদ। দুঃখিত। আপনার কথা আমি বুঝতে পারছি মোহাম্মদ হিমেল, আপনি যে কয়েকটা প্রসঙ্গ উঠিয়েছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয় আমরা নিকট ভবিষ্যতে আবার কথা হবে আপনাদের সাথে, আপনাকে ধন্যবাদ। দর্শক, একটি গুরুত্বপূর্ণ কথা এসছে সর্বশেষ যে বক্তব্য সেখান থেকে, যে বিএনপি তো আর 4-5 জন মিলে তো আর বিএনপি না, বিএনপি যে 4-5 জন নেতা বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছেন নানাভাবে। আমরা আসলে সেই জায়গাটায় অনেকভাবে বিএনপির মনোযোগ আকর্ষণ করেছি, এবং আমরা 5ই আগস্টের আগ পর্যন্ত বা গত 3 মাস আগ পর্যন্ত আমাদের যে অবস্থান, আমাদের অবস্থান আসলে কনস্ট্যান্টই আছে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে। কারণ এখানে একজন জুলাই বিপ্লবের যে অংশগ্রহণকারী একজন যোগ দিয়েছিলেন, আপনি দেখেছেন তার আবেগ, আপনারা দেখেছেন তার আবেগ, তার চোখের যে পানি, তার চোখের যে কষ্ট, চাপা কষ্ট, বিচার ছাড়া সংস্কার ছাড়া যে নির্বাচন, আমরা সেই কথাটাই বলছি। এবং বিএনপির যে 4-5 জন অতি উৎসাহী নেতার অতি উৎসাহী ফালতু সব বক্তব্য, সেটি বিএনপিকে ক্ষতিগ্রস্ত করছে। আশা করি বিএনপির শীর্ষ নেতৃত্ব এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেবেন। আর বিএনপির বটবাহিনী ইদানিং আমাদেরকে নানাভাবে হিউমিলিয়েট করার চেষ্টা করছে, যেটি আওয়ামী লীগ একসময় করত, গোয়েন্দা সংস্থা একসময় করত, সেই জায়গাটা এখন অবস্থান নিয়েছে বিএনপি, সাথে গোয়েন্দা বাহিনী আর আওয়ামী লীগ তো আছেই। তবে আমরা চাই যে জনগণের মতামতের উপর ভিত্তি করে ডক্টর ইউনূস একটি কার্যকর সিদ্ধান্ত নেবেন, কারণ জনগণের বিজয়ের কারণেই, জনগণের ত্যাগের কারণেই এই হাসিনাকে আমরা হটিয়েছি। আমরা চাই যথাযথভাবে বিচার সম্পন্ন হোক, সংস্কার সম্পন্ন হোক, সিস্টেমের পরিবর্তন হোক, শুধু সরকারের পরিবর্তন যেন না হয়। বাংলাদেশের মানুষকে যেন আর রাজপথে নেমে বুকের রক্ত দিতে না হয়, বন্দুকের গুলির সামনে দাঁড়াতে না হয়। আমরা তেমন একটি অবস্থায় যেতে চাই। এখন আমরা জানি না ভবিষ্যতের জন্য কি অপেক্ষা করছে। আমার মনে হয় যে
সকলের সম্মিলিত একটি সমঝোতার মাধ্যমে যদি আমরা আগাই, সেটি দেশ এবং বাংলাদেশের জন্য মঙ্গল হবে। দর্শক, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন, এই চ্যানেলের মেম্বারশিপ নিয়ে আমাদের পাশে থাকুন। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালাম।